আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আজকের ক্লাসে চ্যাপ্টার 5 এর অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমসিকিউ নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন খুবই সিম্পল একটা প্রশ্ন, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? এটার অ্যান্সার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি মেশিন ভাষায় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখবেন সেটার জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে না। তার কারণ হচ্ছে মেশিন ভাষা বাইনারিতে থাকে, অর্থাৎ 0 আর 1 ফরম্যাটে থাকে, যেটা সরাসরি মেশিন এক্সিকিউট করতে পারে। তাই মেশিন ভাষা এক্সিকিউশনের জন্য কোনো অনুবাদক বা ট্রান্সলেশনের প্রয়োজন হয় না। আমাদের নেক্সট এমসিকিউ কোশ্চেন, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? সেম টাইপের প্রশ্ন যেটা 1 নম্বরেও ছিল, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে করছে, বাট অ্যান্সার সেম। তো কম্পিউটার সরাসরি বুঝতে পারে ডিরেক্ট বাইনারিতে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ 0 আর 1 আকারে থাকে, দ্যাট মিনস মেশিন ভাষা। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মেশিন ভাষা। আমাদের নেক্সট কোশ্চেন, অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোড কোনটি? তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে নেমোনিক জিনিসটা কি। নেমোনিক বলতে বোঝায় যে, যেমন আমরা প্রিভিয়াসলি দেখেছি যে 0 আর 1 অর্থাৎ মেশিন ভাষায় যদি কোনো কিছু লেখা হয় সেটা কম্পিউটার ইজিলি এক্সিকিউট করতে পারে, বাট 0 আর 1 মানুষের জন্য বোঝা খুবই টাফ একটা বিষয়। তো 0-র মাধ্যমে মেশিনের বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়, 1-এর মাধ্যমে বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়। লাইক 0-র মাধ্যমে অফ করা বোঝানো হয়, 0-র মাধ্যমে হচ্ছে ফলসকে বোঝানো হয়, 0-র মাধ্যমে হচ্ছে যে প্লাস সাইনকে বোঝানো হয়, আমরা কমপ্লিমেন্ট করার সময় দেখেছি। 1-এর মাধ্যমে হচ্ছে যে অন করাকে বোঝানো হয়, হাই ভোল্টেজকে বোঝানো হয়, তারপর হচ্ছে নেগেটিভ সাইন নাম্বারকে বোঝানো হয়। তো এই 0 আর 1-এর বিভিন্ন স্টেট আছে। তো এই 0 আর 1 যখন কোড বড় হওয়া শুরু করছে সেটা প্রোগ্রামারদের জন্য মনে রাখা খুব কঠিন হয়েছে। তো সেই 0 আর 1-কে তারা হচ্ছে ওয়ার্ডে রিপ্রেজেন্ট করা শুরু করেছে, অর্থাৎ কথায় লেখা প্রকাশ করা শুরু করেছে। যেমন আপনারা ব্যাংকে যখন চেক লেখেন, লেখার সময় আমরা কিন্তু কথায় লিখি, কথায় লেখাকে নেমোনিক বলে। অর্থাৎ মেশিনের স্ট্যাটাসকে, মেশিনের স্টেজকে, মেশিনের বাইনারি 0 আর 1-কে যেটার মাধ্যমে কোড তৈরি হয়, সেই কোডকে যখন হচ্ছে 0 আর 1-এর পরিবর্তে কথায় প্রকাশ করা শুরু করছে সেটাকে নেমোনিক বলে। তো সেরকম একটা নেমোনিক কোড হচ্ছে ডিভ। অর্থাৎ 0-1 দিয়ে ডিভিশন দেওয়ার পরিবর্তে ডিরেক্টলি 0 আর 1, ধরেন সাপোজ এরকম একটা এক্সাম্পল আমরা দিই যে 0-1-0-1-1-1। তো এইটা মনে করেন ডিভিশনের একটা কোড, অর্থাৎ এটা আমরা ধরে নিলাম যে এই কোডটা দিলে ডিভিশন হবে। তো এটা কিসের লেখা আছে? এটা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে নাম্বারে। তো সেই নাম্বারটাকে আমরা চেঞ্জ করে কি লিখছি? কথায় লিখছি ডিভ। তো যখন এই নাম্বারকে আমরা যখন কথায় লিখব সেটাকেই মূলত বলা হয় নেমোনিক। ঠিক আছে? তো এই ডিভটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে 0 আর 1-এর পরিবর্তে এভাবে করে কোডগুলো ফর্ম করা হয়। অর্থাৎ মানুষ যেভাবে ক্যারেক্টার ইউজ করে ভাষায় মানে কথায় প্রকাশ করে, তেমনিভাবে কোডগুলোকে 0 আর 1-এর পরিবর্তে কথায় প্রকাশ করেছে। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডিভ। আই হোপ আপনারা নেমোনিকের বিষয়টাও ক্লিয়ার হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন, অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোডগুলো হলো, তো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে অ্যাডিশন। সুপ বলে কিচ্ছু নাই, তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 3, গ নাম্বার। আমাদের নেক্সট কোশ্চেন, সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনটি সার্বজনীন ভাষা? তো এই কোশ্চেনের জন্য যে শব্দ চয়ন করা হয়েছে সার্বজনীন, আসলে এটা যুক্তিসঙ্গত না। বাই দ্য ওয়ে, যেহেতু বোর্ডে কোশ্চেন মানে এই কোশ্চেনটা ক্রিয়েট করা হয়েছে আর এই শব্দটা আসলে বোর্ড থেকে সিলেক্ট করা হয়েছে, সার্বজনীন মানে হচ্ছে যে সবাই যে ভাষাটাতে আসলে কমফোর্টেবল, সবাই কথা বলতে পারে। তো সার্বজনীন ভাষা আসলে হিসাবে দাঁড়ায় ইংলিশ। আসলে এখানে সার্বজনীন বলতে বুঝাইতে চেয়েছে জেনারেল পারপস। সার্বজনীন বলতে এখানে যেটা বোঝানোর চেষ্টা করেছে জেনারেল পারপস। ঠিক আছে, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা আসলে সি এর কথাই বলতে পারি।
সি জেনারেল পারপাস মানে কি, এটা দিয়ে মাল্টি ডাইমেনশনাল কাজ করা হয়। যেমন পৃথিবীর প্রথম অপারেটিং সিস্টেম ইউনিক্স এই সি দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে মার্সে যে প্রথম রোভারটা পাঠানো হয়েছে কিউরিওসিটি, সেখানে 97,000 লাইনের কোড সি দিয়ে তৈরি করা হয়েছে। ইনফ্যাক্ট আমরা যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি সেটার কোডটাও কিন্তু সি দিয়ে তৈরি করা। তো সি দিয়ে মাল্টি ডাইমেনশনাল কিন্তু কাজ করা হয়। এখন হার্ডওয়্যার লেভেলে যত ধরনের কোড আছে সেগুলো কিন্তু সি দিয়ে করা হয়। তো এই জন্য সি দিয়ে যেহেতু মাল্টি ডাইমেনশনাল কাজ করা যায়, সেজন্য সি কে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং সেই সেন্সেই মূলত আসলে সার্বজনীন টার্মসটা ব্যবহার করা হয়েছে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে সি। যদি কখনো এরকম কোশ্চেন আসে সার্বজনীন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি, আসলে এখানে উচিত ছিল বলা সার্বজনীন প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, তো এটা আসলে সি প্রোগ্রামিংই হবে। আমাদের নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে, যে সি প্রোগ্রামিং ভাষা হলো, অর্থাৎ সি এর ব্যাপারে কিছু লাইন আছে, সেই লাইনগুলো কোন লাইনগুলো সি এর জন্য প্রযোজ্য সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সি একটি কেস সেন্সিটিভ ভাষা, সি একটি মধ্যম স্তরের ভাষা, সি একটি উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে, তো এখানে কারেক্ট লাইনগুলো হচ্ছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ সি তে আপনি কোনো আপার কেস কোডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, আপনাকে লোয়ার কেস ইউজ করতে হবে। আপনি যদি আপার কেস ইউজ করেন তাহলে কম্পাইলার হচ্ছে এরর ধরবে। তারপর সি একটি মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা কেন? সি দিয়ে যেমন হাই লেভেল কাজ করা যায়, অর্থাৎ ডিরেক্টলি ইউজারের জন্য প্রোগ্রাম ক্রিয়েট করা যায়, তেমনি ভাবে হার্ডওয়্যারকেও সি দিয়ে ম্যানেজ করা যায়। তো হার্ডওয়্যার বলতে মূলত লো লেভেলকে বুঝায়। তো সি যেহেতু একাধারে হাই লেভেল এবং লো লেভেল দুইটা নিয়েই কাজ করতে পারে, তাই এটাকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর সি উচ্চ স্তরের ভাষা না, অর্থাৎ সি দিয়ে শুধু মনে করেন হাই লেভেল ম্যানেজ করা যায় এমনটা না, এটা দিয়ে লো লেভেলও ম্যানেজ করা যায়। বাট কিছু কিছু প্রেক্ষাপটে হচ্ছে সি কে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলে, বাট ইন্টারমিডিয়েটে আপনাদের যে বোর্ডের সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী সবকিছুই মূলত হচ্ছে যে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। আমাদের নেক্সট কোশ্চেন, IEEE কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃত পেয়েছে? অনেকে ভুল করে, অনেকে সি প্রোগ্রামিং বলে, বাট এটার অ্যান্সার হচ্ছে পাইথন। পাইথন এখন লার্জ স্কেলে ইউজ করা হচ্ছে। ইনফ্যাক্ট ইন ফিউচার এমনও হতে পারে ইন্টারমিডিয়েটে সি এর পরিবর্তে পাইথনও ইন্ট্রোডিউস করা হইতে পারে, কারণ এখনকার দিনে এআই বলেন, যত বড় ধরনের বিগ ডেটা বলেন, ডেটা অ্যানালাইসিস বলেন, সব জায়গায় কিন্তু পাইথন ইউজ করা হচ্ছে। আর পাইথনের আরেকটা জিনিস মনে রাখেন, পাইথনের জনক হচ্ছে বা পাইথনের ইনভেন্টর হচ্ছে গুডিও ভ্যান রসাম। ঠিক আছে, তো এটা অনেক সময় আসে যে পাইথনের জনককে, সেটার অ্যান্সার হবে গুডিও ভ্যান রসাম। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে স্যার কম্পাইলার। কম্পাইলার হচ্ছে আপনার হাই লেভেল ইনস্ট্রাকশনকে লো লেভেল ইনস্ট্রাকশনে কনভার্ট করে। অর্থাৎ আমরা যে সি প্রোগ্রামিং করার সময় কম্পাইলার ইউজ করি, সেই কম্পাইলারে আমরা যখন কোনো কোড ইনপুট দিই, কম্পাইলার সেই ইনপুটকৃত কোডগুলো যেগুলো হাই লেভেল ইনস্ট্রাকশনে থাকে সেগুলোকে হচ্ছে 0 আর 1-এ ট্রান্সলেট করে মেশিনের কাছে পৌঁছিয়ে দেয়। তো এইভাবে করে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম তথা কম্পাইলার আমাদের দেওয়া ইনস্ট্রাকশনকে মেশিনের কাছে এক্স্যাক্ট ওয়েতে, অর্থাৎ বাইনারি 0 আর 1-এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে, এবং মেশিন বুঝতে পারে তাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী মেশিন তার প্রসেসিং সাইকেল বা ওয়ার্কিং সাইকেল পারফর্ম করে। আমাদের নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, উচ্চ স্তরের ভাষায় লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় অনুবাদক প্রোগ্রাম হলো, অর্থাৎ ট্রান্সলেটর প্রোগ্রাম যেগুলো হচ্ছে হাই লেভেল ইনস্ট্রাকশনকে 0 আর 1 তথা মেশিন কোডে কনভার্ট করে। সেটার ভিতরে একটা হচ্ছে আমাদের কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 2 আর 3, অর্থাৎ 2 আর 3। তো ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে তফাৎ হচ্ছে, ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে মেশিনে ট্রান্সলেট করে, মেশিন ভাষায় ট্রান্সলেট করে, আর কম্পাইলার হচ্ছে হোল প্রোগ্রামটাকে ট্রান্সলেট করে, অর্থাৎ পুরো প্রোগ্রামটাকে ফার্স্টে স্ক্যান করে দেন পুরো প্রোগ্রামটাকে ইন এ হোল 0 আর 1-এ ট্রান্সলেট করে কম্পাইলার। আর সেই ক্ষেত্রে ইন্টারপ্রেটারের যদি কম্প্যারিজন করি, ইন্টারপ্রেটার প্রতি লাইন বাই লাইন ট্রান্সলেট করে, অর্থাৎ একটা প্রোগ্রামিং লাইন পাইলে সেটাকে ট্রান্সলেট করে 0 আর 1-এ কনভার্ট করে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এই টাইপের কোশ্চেন আসলে আই গেস আপনাদের আর কোনো ইস্যু হবে না। আমাদের নেক্সট কোশ্চেন, স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হলো,
এখন প্রশ্ন আসতে পারে স্ট্যান্ডার্ড জিনিসটা কি? স্ট্যান্ডার্ড হচ্ছে যেটা সব জায়গায় একইভাবে কাজ করে, অর্থাৎ যেটা সব জায়গায় হচ্ছে মিনিং সেম থাকে। বা আমি যদি আরো সুন্দরভাবে জিনিসটা বলি, ধরেন আমি বরিশালের অ্যাকসেন্টে যদি কথা বলি, বরিশালের মানুষের কাছে সেটা ফ্যামিলিয়ার লাগবে, তো অন্য অঞ্চলের মানুষ সেটা কিন্তু বুঝতে পারবে না। আবার কেউ যদি নোয়াখালীর ভাষায় কথা বলে, সেটা নোয়াখালী অঞ্চলে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। বাট আমি এখন যে ভাষায় কথা বলতেছি সেই ভাষাটা মোটামুটি বাংলাদেশের সকল প্রান্তে মোটামুটি সবাই বুঝতে পারে, ঠিক আছে, এটার একসেপ্টেন্স আছে। তো এটাকে আমি কি বলতে পারবো, স্ট্যান্ডার্ড বলতে পারবো। তেমনি ভাবে বেসিক কিন্তু সব জায়গায় সমানভাবে কাজ করা যায় না, বাট ভিজুয়াল বেসিক বা এবং সি এটা সব জায়গায় সেম ওয়েতে কি করে কাজ করে। এটার জন্য যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয় সেটা মোটামুটি সব প্ল্যাটফর্মে ঠিকঠাক মতো কি করে রান করে। তো সেটার জন্য এটা সঠিক অ্যান্সার হচ্ছে ভিজুয়াল বেসিক এবং হচ্ছে কি সি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 2 আর 3। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজেই বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? তো এখানে অপশন দেওয়া আছে হাই লেভেল ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা অর্থাৎ 4GL। চতুর্থ প্রজন্মকে অনেক ক্ষেত্রে 4GL দ্বারাও কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। তারপরে হচ্ছে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা। আর বাই দ্য ওয়ে, এখানে যে এসকিউএল এর কথা বলা হয়েছে, এসকিউএল কিন্তু হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আপনারা চ্যাপ্টার 6 এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাবেন। এখন প্রশ্ন হইল যে এটা সঠিক অ্যান্সারটা কি হবে। এখানে যেটা বলা হয়েছে যা মানুষ সহজে বুঝতে পারে, তো এই যে এসকিউএল এর কথা বলা হয়েছে, এসকিউএল হচ্ছে 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো স্যার ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা মানুষ বুঝতে পারে কেন, কারণ এগুলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে এই ভাষাগুলোতে যে কমান্ডগুলো ইউজ করা হয় সেই কমান্ডগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে ইংলিশে যে শব্দগুলো ব্যবহার করি সেটার খুব কাছাকাছি, এজন্য মানুষ এটা বুঝতে পারে। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিক্লারেটিভ বলার উদ্দেশ্য হচ্ছে এখানে জাস্ট আমরা যদি বলি ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসটা কিভাবে ক্রিয়েট হবে, কে ক্রিয়েট করবে, কোথা থেকে ক্রিয়েট হবে, এই ডিটেলসগুলো কিন্তু বলতে হয় না। বাট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনাকে প্রত্যেকটা স্টেপ বলে দিতে হবে, অর্থাৎ আউটপুটটা মনিটরে দেখাবে, ইনপুটটা কিবোর্ড দিয়ে নিবে, ইনপুটটা ইন্টিজার হবে না ফ্র্যাকশন হবে না ক্যারেক্টার হবে, বিস্তারিত বলতে হয়। বাট আপনি যখন ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে যাবেন সেখানে আপনাকে ডিটেলস বলতে হয় না, জাস্ট আপনাকে বলতে হয় যে ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট টেবিল, ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়, অর্থাৎ সহজ কথায় যে আমরা বা সিলেক্ট ইনফরমেশন ফ্রম উমুক টেবিল বা ডেটাবেস টেবিল, এগুলো বললেই হয়। কিভাবে সার্চ করে নিয়ে আসতেছে, কে সার্চ করে নিয়ে আসতেছে, এই ডিটেলসগুলো বলতে হয় না। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 4GL, চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের নেক্সট কোশ্চেন, অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? এটার সঠিক অ্যান্সার হচ্ছে 3 ধরনের। তো অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের যদি বলি অনেকে কনফিউজড হয়ে যায় যে স্যার কম্পাইলার ইন্টারপ্রেটারে তো 2টা, তো 2 প্রকার তো হওয়ার কথা, 3 প্রকার কেন? স্যার অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের ছিল, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। তো বর্তমানে যেহেতু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেউ তেমন ইউজ করে না, তো এই অ্যাসেম্বলারটা এখন আর কেউ ইউজ করছে না। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম 3টা, বাট আমরা ইউজ করি সর্বক্ষেত্রে 2টা, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ইউজ করা হয়, আর আমরা যে সি প্রোগ্রামিং ইউজ করতেছি সি প্রোগ্রামে মূলত কম্পাইলার ব্যবহার করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? তো সি ভাষায় লেখা প্রোগ্রামকে সোর্স কোড বলা হয়। তো সেটার এক্সটেনশন হচ্ছে .c, অর্থাৎ আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, লাইক হচ্ছে যে আমরা লিখি যে 2টা সংখ্যার যোগফল নির্ণয়ের যদি একটা প্রোগ্রাম লিখি, তো প্রোগ্রামটা যদি সাম হয় তাহলে সেটার সোর্স কোড হচ্ছে সি, সেটার অবজেক্ট ফাইল হচ্ছে ও, এবং সেটার এক্সিকিউশন ফাইল হচ্ছে .exe। অর্থাৎ আপনি যখন সিতে কোনো একটা প্রোগ্রাম তৈরি করেন সেই প্রোগ্রামে যেখানে হাই লেভেল সকল ইনস্ট্রাকশন থাকে সেটাকে মূলত হচ্ছে সোর্স কোড বলে। অর্থাৎ .c এক্সটেনশনে যেটা থাকে, যেখানে আপনি কোড লেখেন লাইক হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে ইন্ট মেইন, এগুলো হচ্ছে সোর্স কোড। এবং সেই সোর্স কোডকে যখন বাইনারিতে কনভার্ট করা হয় এটার মধ্যে সকল হচ্ছে বাইনারি ডাটা থাকে। আর .exe হচ্ছে
লিঙ্কার ফাইল, যে হচ্ছে এই বাইনারির সাথে লিঙ্ক কি করে, লিঙ্ক ক্রিয়েট করে এবং এই বাইনারি ফাইলগুলোকে এক্সিকিউট বা সহজ কথায় সেটাকে রান করে। আর যত হাই লেভেল ইনস্ট্রাকশন থাকে, সেই হাই লেভেল ইনস্ট্রাকশন এই সোর্স ফাইলের মধ্যেই থাকে। অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হচ্ছে সোর্স কোড। আমাদের নেক্সট কোশ্চেন, প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? ফ্লোচার্টের সিম্বলগুলো এমসিকিউতে প্রায় সময় আসে, তো সেই সিম্বলগুলো একটু মনে রাখবেন। বিশেষ করে স্টার্ট এবং এন্ডের জন্য কোন সিম্বল ইউজ করা হয়, কন্ডিশনের জন্য কোন সিম্বল ইউজ করা হয়, ইনপুট এবং আউটপুটের জন্য কোনটা ইউজ করা হয়, এবং প্রক্রিয়া করার জন্য প্রসেসিং এর জন্য কোনটা ইউজ করা হয়, কানেক্টরের জন্য কোনটা ইউজ করা হয়, এই সিম্বলগুলো মনে রাখবেন। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রক্রিয়াকরণের, অর্থাৎ প্রসেসিং এর জন্য কোনটা ইউজ করা হয়। প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয়, ঠিক আছে, আয়তক্ষেত্র, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আয়তক্ষেত্র। আর বাই দ্য ওয়ে, পরীক্ষায় যখন সিকিউ অংশে আপনি ফ্লোচার্ট ড্র করবেন, অবশ্যই ফ্লোচার্টটা আপনি পেন্সিল দিয়ে ড্র করবেন এবং প্রপার স্কেলিং ইউজ করে করবেন। যেমন আমি এখানে অ্যাব্রো থ্যাব্রো ভাবে এঁকেছি, আসলে এটাকে সুন্দরভাবে ড্র করতে হয়। এটাকে ঠিক এভাবে করে বক্স আকারে যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে সিকিউ অংশে ফুল মার্কস পাবেন। আর এটা হচ্ছে আমাদের প্রসেসিং বক্সের সিম্বল। আমাদের নেক্সট প্রশ্ন, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? তো এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে, আপনার যদি ধাপগুলো জানা থাকে তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হবে। এটার ফার্স্টে আসে ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি কি নিয়ে প্রোগ্রাম বানাবেন। সেকেন্ড হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ আপনি যে প্রবলেমটা সলভ করার জন্য প্রোগ্রাম বানাবেন সেটার জন্য কত সময় লাগতে পারে, কত লোকবল লাগতে পারে, কত কস্ট হইতে পারে। তারপর প্রোগ্রামের ইন অ্যান্ড আউট সব কিছু হচ্ছে বিচার বিশ্লেষণ করা। তারপরে হচ্ছে ডিজাইন, ওকে, এবং এই ডিজাইনিং এর পার্টেই মূলত হচ্ছে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট আসে। তারপর ডিজাইনের পর হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশনে মূলত আসলে কোডিং হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সিকিউশন, ঠিক আছে, এক্সিকিউশন অর্থাৎ আপনি কোড করার পর প্রোগ্রামটাকে যখন হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দিবেন। আর ফাইনালি হচ্ছে মেইনটেনেন্স। তো আমরা যদি ভালো মতো দেখি যে ইনভেস্টিগেশনের পর অ্যানালাইসিস আসে, অ্যানালাইসিসের পর ডিজাইন আসে, ডিজাইনিং এর পর ইমপ্লিমেন্টেশনের পর এক্সিকিউশনের পর হচ্ছে মেইনটেনেন্স। এই যে ডিজাইনিং এর কথাটা বলতেছি, এই ডিজাইনিং এর পার্টের মধ্যেই মূলত আমাদের কি আসে, অ্যালগোরিদম আসে প্লাস ফ্লোচার্ট আসে। ওকে, তো আমাদের এখানে যেহেতু বলা হয়েছে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি, অর্থাৎ প্রোগ্রাম ডিজাইনের নেক্সট ধাপ কোনটি। তো এখানে নেক্সট ধাপ হচ্ছে ডিজাইনের পরের ধাপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন, দ্যাট মিনস হচ্ছে কোডিং। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে প্রোগ্রাম কোডিং। যেমন সেম কোশ্চেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে করেছে, প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি, তো সেটা অ্যান্সার হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। আমাদের নেক্সট কোশ্চেন, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডিবাগিং। এখন আপনাদের জন্য আরেকটা কোশ্চেন যদি এভাবে হয়, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করাকে কি বলে? এটাকে বাগ বলে। অর্থাৎ প্রোগ্রামের যখন কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে যখন আপনি বের করবেন সেটাকে বাগ বলে, আর সেই বাগ বা ত্রুটিগুলোকে যখন আপনি সংশোধন করবেন সেই টেকনিককে ডিবাগিং বলে। আই হোপ আপনারা এই দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং হলো। এই কোশ্চেনের মিনিং হচ্ছে কোডিং প্রোগ্রাম তৈরির যে ধাপ বা স্টেপগুলো আছে কোনগুলোর সাথে রিলেটেড। তো কোডিং রিলেটেড হচ্ছে অ্যানালাইসিসের সাথে, কোডিং রিলেটেড হচ্ছে ডিজাইনের সাথে,
কোডিং রিলেটেড হচ্ছে ইমপ্লিমেন্টেশনের সাথে। তো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, যে সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত, হ্যাঁ কোডিং সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত। সেকেন্ড হচ্ছে প্রোগ্রামিং ভাষা সাহায্য করা, হ্যাঁ কোডিং হচ্ছে প্রোগ্রামিং ভাষার জন্য আমরা কি করতে পারি, সাহায্য করতে পারি। তারপরে বলা হয়েছে প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা, প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা এটা হচ্ছে এক্সিকিউশনের পার্টে চলে যায়। তো এখানে কোডিং যেটা হচ্ছে এটা কোডিং এর পার্ট না, এটা হচ্ছে এক্সিকিউশনের পার্ট, যেখানে হচ্ছে সিস্টেম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল আছে কোথায় ভুল নাই। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 2। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক। আমাদের নেক্সট কোশ্চেন, পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? আসলে এখানে পূর্ণ সংখ্যা বলতে মূলত হচ্ছে ইন্টেজারকে বোঝায়, ইন্টেজার। তো ইন্টেজার কম্পিউটারে 3 ধরনের হইতে পারে, সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার হতে পারে, অক্টাল নাম্বার হতে পারে, হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম হতে পারে। তো ইন্টেজারকে কল করার জন্য, ইন্টেজার ডেসিমালকে কল করার জন্য ইউজ করা হয় %d, অক্টালকে কল করার জন্য ইউজ করা হয় %o, আর হেক্সাডেসিমালকে কল করার জন্য %x ইউজ করা হয়। তো সবচেয়ে বেশি ইউজ করা হয় ডেসিমালকে, কারণ আমরা অ্যাজ এ হিউম্যান হিসেবে কোন নাম্বার সিস্টেম বুঝি, ডেসিমাল বুঝি। তো কম্পিউটার প্রোগ্রামে বা সি প্রোগ্রামে যখনই কোনো নাম্বার ইনপুট নেওয়া হয়, সেটা ইন্টেজার হোক, বিশেষ করে ইন্টেজার নেওয়া হয়, তো ইন্টেজারের ক্ষেত্রে আমরা মেইনলি ডেসিমালকে কল করি, সেজন্য এটার সঠিক অ্যান্সার হচ্ছে %d। আমাদের নেক্সট কোশ্চেন, ডাবল টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 8 বাইট। তবে এই চারটা একটু মনে রাখেন, এটা মনে রাখলে আপনাদের জন্য হেল্প হবে। যে ক্যারেক্টার মেমোরিতে হচ্ছে 1 বাইট বা হচ্ছে 8 বিট জায়গা দখল করে, ক্যারেক্টার ডাটা টাইপ। তারপরে হচ্ছে ইন্টেজার হচ্ছে 4 বাইট বা হচ্ছে 32 বিট জায়গা দখল করে। তারপরে হচ্ছে ফ্লোট হচ্ছে 4 বাইট 32 বিট জায়গা দখল করে। আর ডাবল 8 বাইট অর্থাৎ 64 বিট জায়গা দখল করে। এই চারটা যদি মনে রাখেন, এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে আপনার জন্য কোনো প্যারা হবে না। নেক্সট প্রশ্ন, ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? এটা অ্যান্সার হচ্ছে LF, মানে হচ্ছে লং ফ্লোট। LF মানে হচ্ছে লং ফ্লোট। সহজ কথায় এটাকে ডাবল বলা হয়। আর ডাবল পয়েন্টের পর হচ্ছে 15 থেকে 16 ঘর পর্যন্ত অ্যাকুরেটলি কাউন্ট করতে পারে। আর অপরদিকে ফ্লোট হচ্ছে পয়েন্টের পর 6 ঘর কাউন্ট করতে পারে। একটা জিনিস মনে রাখলে আপনাদের জন্য ভালো হবে, যে ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d হইতে পারে যদি ডেসিমাল হয়, অক্টাল হলে %o, আর হেক্সাডেসিমাল হলে %x। ঠিক আছে, অর্থাৎ ইন্টেজার নাম্বারটা যদি ডেসিমাল হয়, যদি ডেসিমাল হয়, ইন্টেজার নাম্বারটা যদি অক্টাল হয় তাহলে %o, ইন্টেজার নাম্বার যদি আপনার হেক্সাডেসিমাল হয় তাহলে %x। ওকে, তারপর হচ্ছে ফ্লোট। আমরা যদি ফ্লোটের কথা চিন্তা করি, ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, এটা পয়েন্টের পর 6 ঘর কাউন্ট করতে পারে। ঠিক আছে, তারপর আমাদের আসতেছে ক্যারেক্টার। ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন সিমিলার টাইপের কোশ্চেন, আগেও আমরা দেখেছি ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে। তো সেম কোশ্চেন বাট ডিফারেন্ট অ্যাঙ্গেল। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তো ফ্লোটিং ডেটা হচ্ছে %f। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোটিং ডাটার ফরম্যাট স্পেসিফায়ার। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন খুবই পপুলার এবং কমন কোশ্চেন, সি প্রোগ্রামে ডেটা ফাংশন কোনটি আউটপুটের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ কোন ফাংশনটি আউটপুটের জন্য ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে printf।
ওকে, তো সি প্রোগ্রামে আমরা আউটপুটের জন্য প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, সি ভাষায় বৈধ চলক কোনটি? তো চলক লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু গো থ্রু করবেন। যেমন চলকের ক্ষেত্রে কখনো স্পেস নেওয়া যায় না, চলকের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার নেওয়া যায় না, চলক ডিক্লেয়ার করার সময় শুরুতে কোনো সংখ্যা নেওয়া যায় না, তারপরে হচ্ছে চলকের ক্ষেত্রে কোনো কিওয়ার্ড নেওয়া যায় না। এগুলো হলো যে আমাদের চলক ডিক্লারেশনের রুলসগুলো। তো আমরা এখানে যদি রুলসগুলো দেখি, যেমন এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, এখানে আমাদের স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টার লাইক $, $, $, হ্যাশ, এগুলো যদি থাকে এগুলো স্পেশাল ক্যারেক্টার। তো তারপরে হচ্ছে এই যে স্পেস দেওয়া আছে, স্পেস নেওয়া যায় না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি অপারেটর ইউজ করতে পারবেন না, অপারেটর ইউজ করতে পারবেন না। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ওকে। তো এখানে আমাদের ভ্যারিয়েবল দেওয়া আছে, সেখানে সংখ্যা দেওয়া আছে, আর মাঝখানে কি নেই, স্পেস নেই। সংখ্যার শুরুতে নাম্বার থাকতে পারবে না, বাট লাস্টে থাকলে কোনো ইস্যু নেই। আমাদের নেক্সট কোশ্চেনটা প্রিভিয়াস কোশ্চেনের মতোই সেম। তো এখানে সঠিক চলক কোনটি? তো এই যে সংখ্যার শুরুতে নাম্বার ব্যবহার করা হয়েছে, এটা অ্যাকসেপ্টেবল না। এখানে স্পেস আছে, স্পেসটা অ্যাকসেপ্টেবল না। তারপর এখানে হচ্ছে মাইনাস সাইন বা হচ্ছে অপারেটর ইউজ করা হয়েছে, তো এটা ইউজ করা যাবে না। তো এখানে যেহেতু নাম্বার আছে, লাস্টে কি মানে সহজ কথা, এখানে যে সংখ্যাটা আছে লাস্টে দেওয়া আছে, তো এটা সঠিক উত্তরটা হচ্ছে এটা। ওকে, তো চলকের মানে কিভাবে বৈধ উপায়ে ভ্যালিড ওয়েতে চলক ডিক্লারেশন করতে হয়, ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হয়, সেগুলো রুলসগুলো আছে, সেগুলো একটু ভালো মতো দেখে নেবেন। তাহলে আই হোপ এই টাইপের কোশ্চেন যদি বোর্ড পরীক্ষায় আসে আপনাদের ইস্যু হবে না। সেম টাইপের আরেকটা কোশ্চেন, নিচের কোনটি সঠিক চলক? তো দেখেন, এটা আমাদের অ্যাকসেপ্টেবল না, কারণ শুরুতে সংখ্যা দিয়ে শুরু। তারপর এটাও অ্যাকসেপ্টেবল না, শুরুতে কি দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। তারপর এটাও অ্যাকসেপ্টেবল না, কারণ এটা একটা কিওয়ার্ড। সি প্রোগ্রামে টোটাল 32টা কিওয়ার্ড আছে। তো সেই কিওয়ার্ড মানে হচ্ছে রিজার্ভড ওয়ার্ড, যেগুলোর মিনিং আগের থেকেই হচ্ছে সি প্রোগ্রামে মেনশন করা আছে। তো এগুলোকে আপনি চাইলে কি করতে পারবেন না, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এটা। অর্থাৎ দেখেন, আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং শেষে কি দেওয়া আছে, টু দেওয়া আছে। আমাদের নেক্সট কোশ্চেন, সি ভাষার ধ্রুবক ঘোষণা করার নিয়ম হলো? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে এটা এবং হচ্ছে এটা, অর্থাৎ কনস্ট ফ্লোট পাই 3.1416 ডিফাইন পাই 3.1416, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 1 আর 3। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। আমাদের নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, x ইকুয়াল 10 y ইকুয়াল 20 হলে x ইকুয়াল x গেটার y, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন x ইজ টু y, কন্ডিশনাল এক্সপ্রেশনের ফলাফল কোনটি? তো এখানে একটা জিনিস বলে রাখি, এই যে এই জায়গাটুকু আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই অংশটুকু যেটা দেখতে পাচ্ছেন, সেখানে এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা হয়েছে, এটাকে টার্নারি অপারেটর বলে। তো এই জায়গায় যদি ইয়েস হয়, অর্থাৎ এক্স গেটার ওয়াই যদি ইয়েস হয়, তাহলে প্রিন্ট করবে এক্স, এটা হচ্ছে ইয়েস হইলে দেখাবে। আর এক্স গেটার ওয়াই যদি নো হয়, অর্থাৎ এলস হয়, তাহলে এখানে আউটপুট দেখাবে কারটা, ওয়াইটা। তার মানে প্রশ্নবোধক হচ্ছে কন্ডিশন, কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে হচ্ছে এক্স কে দেখাবে, আর নো হলে ওয়াই কে দেখাবে। এখন এক্স এর ভ্যালু কত, 10। তো আমরা এক্স এর জায়গায় যদি 10 বসাই, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 10। আমি ডিফারেন্ট একটা কালার নিই, তাহলে আইডেন্টিফাই করতে ইজি হবে। এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 20। এখন 10 কি 20 থেকে বড়? ইয়েস না নো? নো কাজ করবে। যদি নো কাজ করে তাহলে ওয়াই কে প্রিন্ট করবে। তো এখানে আমাদের ওয়াই এর ভ্যালু কত, 20, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ, 20। আমাদের নেক্সট কোশ্চেন, সি ভাষায় এফ ইকুয়াল পাও, তারপর একটা এক্সপ্রেশন দেওয়া আছে আর বলা হয়েছে এফ এর সরলীকৃত মান কত। তো আমাদেরকে এই অংশটুকু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি এই অংশটুকুকে ক্যালকুলেশন করি,
তাহলে এখানে পাও 5 দেওয়া আছে, 7 mod 3 দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই জানেন 7 mod 3 মড হচ্ছে ভাগশেষ ক্যালকুলেট করে 4 থেকে 6 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে এখানে আমাদের আসবে কত, 1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, পাও 5,1 দাঁড়াচ্ছে। তারপরে প্লাস 6 ডিভাইডেড বাই 3 ফার্স্ট ব্র্যাকেট ইনটু তারপরে হচ্ছে 2 প্লাস হচ্ছে 5 দেওয়া। আমরা যদি ক্যালকুলেট করি পাওতে পাও 5, এইখানে যে 5টা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বেস, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার কি আসবে, 1 আসবে। তারপর হচ্ছে 6, তারপর কত, 3। ওকে, তো আমাদের 6 আর 3 কে আমরা যদি ডিভাইড করি তাহলে আমাদের আসবে 2, তারপর আসবে 2, তারপর 5। ক্যালকুলেট করলে 5 প্লাস 4 প্লাস 5, তাহলে আমাদের আসতেছে অ্যান্সার 14। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক, 14। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি রিলেশনাল অপারেটর? তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ, ইকুয়াল ইকুয়াল। তো রিলেশনাল অপারেটর টোটাল 6টা, 6টার ভিতরে একটা হচ্ছে গ্রেটার, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল আর ইকুয়াল ইকুয়াল। এই সিম্বলটাকে বলা হয় নট ইকুয়াল, আর এটাকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর। এটাকে বলা হয় আমাদের ইকুয়ালিটি অপারেটর। তো এখানে টোটাল 6টা রিলেশনাল অপারেটর আছে। এগুলো আপনারা যদি গো থ্রু করেন, আই হোপ আপনাদের বোর্ড পরীক্ষায় এই রিলেশনাল অপারেটর রিগার্ডিং কোনো ইস্যু হবে না। নেক্সট কোশ্চেন, সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে খ, এটাকে নট অপারেটর বলে, আর এটা এক্সক্লামেশন সাইন দ্বারা কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। সি প্রোগ্রামে লজিক্যাল অপারেটরের কথা যদি বলি, লজিক্যাল অপারেটর আছে 3টা। একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, যেটা হচ্ছে পরপর 2টা অ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়, অর অপারেটর, আর তারপর হচ্ছে নট অপারেটর। তো এই অপারেটরগুলো যদি মনে রাখেন তাহলে আপনারা ইজি ওয়েতে বলতে পারবেন কোনগুলো লজিক্যাল অপারেটর। আমাদের নেক্সট কোশ্চেন, সি প্রোগ্রামিং ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়, বা অপারেটরটি হলো এই পার্সেন্টেজ সাইন। এটাকে মূলত স্যার বলা হয় মড, আর এটা আমাদের একটা অ্যারিথমেটিক অপারেটর। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি সঠিক কিওয়ার্ড? প্রায় 32টার মতো কিওয়ার্ড আছে, এগুলো একটু আপনারা কষ্ট করে গো থ্রু করে নেবেন। তো এখানে সঠিক কিওয়ার্ড হচ্ছে আমাদের এই 2টা, ডাবল আর ফ্লোট। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে 2 আর 3। আমাদের নেক্সট কোশ্চেন, নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন এসকেপ সিকোয়েন্সটি ব্যবহার করা হয়? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, ব্যাকস্ল্যাশ এন। তো ব্যাকস্ল্যাশ এনটা এটা হচ্ছে আমাদের নিউ লাইনের কাজ করে, অর্থাৎ আমরা যখন সি প্রোগ্রামে কোনো একটা লাইন থেকে এই লাইন থেকে জাম্প করে এই লাইনে আসতে যাব, সেই জায়গায় আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করে থাকি। আমাদের নেক্সট কোশ্চেন, ক্যারেক্টার ইনপুট নেওয়া যায় কোনটি দিয়ে? এটা আমরা প্রিভিয়াসলিও দেখেছি। এটা সঠিক অ্যান্সার হচ্ছে পার্সেন্টেজ সি। এটা দিয়ে আমরা ক্যারেক্টার ইনপুট নিতে পারি। আমাদের নেক্সট প্রশ্ন, এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে এবং বলা হয়েছে যে প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলে আই ও জে এর ফলাফল কি হবে। তো এখানে যে ইকুয়েশনটা আছে, এটা বোর্ড পরীক্ষাতে আসলে এই ইকুয়েশনটাতে একটা ভুল আছে। এটার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হবে জে ইকুয়াল আই প্লাস প্লাস। এখানে যে আই প্লাস প্লাসটা ইউজ করা হয়েছে এটাকে মূলত আইটারেশন বলে, আর এটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন। পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন মানে হচ্ছে যে সে ফার্স্টে আই এর এক্সিস্টিং ভ্যালুটাকে ডিসপ্লে করবে, তারপরে
দেন হচ্ছে সে আপডেট করবে, লাইক হচ্ছে i ইকুয়াল i প্লাস 1 করবে, 1 করে ইনক্রিজ করবে। তো এখানে বোর্ডের যে কোশ্চেনটা ছিল ঢাকা বোর্ড 2025, এটার আসলে সঠিক অ্যান্সার ছিল না, এটা ব্ল্যাঙ্ক ছিল, কারণ জে ইকুয়াল জে প্লাস প্লাস দিয়ে দিয়েছে। এটার অ্যান্সারটা হবে জে ইকুয়াল আই প্লাস প্লাস। ওকে, তো এখন দেখেন আমরা যদি এটা গো থ্রু করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে। তো যদি জে ইকুয়াল আই প্লাস প্লাস হতো তাহলে জিনিসটা ঠিক এরকম দাঁড়াতো, আই ইকুয়াল আই প্লাস 1। তাহলে আমরা ফাইনালি ইকুয়েশনটা সেট করতে পারি জে ইকুয়াল আই আর আই ইকুয়াল আই প্লাস 1। তো এখন এখানে আই এর ভ্যালু কত বলা হয়েছিল 15, তো এই জায়গায় আমাদের চলে আসতেছে 15। তো জে ইকুয়াল আসতেছে 15 আর আই ইকুয়াল আই প্লাস 1 যেহেতু বলেছে, দ্যাট মিনস 15 প্লাস 1 ভ্যালু হচ্ছে আমাদের 16। তাহলে ফাইনালি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জে এর ভ্যালু হচ্ছে 15 আর আই এর ভ্যালু হচ্ছে 16। তো আমাদের এখানে সিকোয়েন্স যেটা দেওয়া হয়েছে, ফার্স্টে আই আসবে, তো এখানে আই এর ভ্যালু অলরেডি বলা হয়েছে কত, 16 বলা হয়েছে, ঠিক আছে, এবং জে এর ভ্যালু আমাদের আসছে কত, 15। তাহলে আই এর ভ্যালু হচ্ছে আমাদের 16 আর জে এর ভ্যালু হচ্ছে আমাদের 15। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে 16,15। এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু দেওয়া নাই, ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া নাই যেহেতু ফার্স্টে আই এর ভ্যালু বলেছে। তো এই ইকুয়েশনটা আপনারা যদি দেখেন, আই এর ভ্যালু আমাদের এসেছে কত, 16। তো এরপরে সিকোয়েন্সে জে দেওয়া আছে, জে এর ভ্যালুটা হচ্ছে 15। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 16,15। তো এখানে কোনো অ্যান্সার নাই, তাই আমরা এখানে কি লিখে দিলাম, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, এখন বলা হয়েছে প্রোগ্রামটির আউটপুট কত হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এবং তাদের ডাটা টাইপ ইন্টিজার ডিক্লেয়ার করা, দ্যাট মিনস এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যার হবে। তো এক্স এর ভ্যালু 20 বলা আছে এবং এখানে আবার এক্স প্লাস 10 দেওয়া আছে। তো এই জায়গাটাই আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভুল হয়। এক্স প্লাস ইকুয়াল 10 মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস 10। তো এক্স এর আগের ভ্যালু ছিল 20, 20 সাথে 10 যদি যোগ করা হয় ভ্যালু হয়ে যাবে 30। তার মানে আমাদের এক্স এর ভ্যালু এই জায়গায় কি করা হয়েছে, এক্স এর ভ্যালু এই জায়গাটাতে আপডেট করা হয়েছে, ঠিক আছে, এক্স এর ভ্যালু আপডেট করা হয়েছে এবং আপডেট করার কারণে আমরা এক্স এর নিউ ভ্যালু পেয়েছি কত, 30। এখন এখানে বলা হয়েছে, এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে y x mod 5 বলা আছে। তার মানে y x mod 5 যেহেতু বলা হয়েছে, তাহলে x এর জায়গায় আমাদের বসছে 30 আর mod হচ্ছে 5। আমরা 30 কে 5 দ্বারা যদি ডিভাইড করি আমাদের আসবে 0। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 0। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক, 0। সিমিলার টাইপের আরো ইজি আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে সি প্রোগ্রামটা দেওয়া আছে, প্রোগ্রামটির আউটপুট জানতে চাওয়া হয়েছে। এখানে এ আর বি দুইটা ভ্যারিয়েবল এবং তাদের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, বি এর ভ্যালু 125 দেওয়া আছে। এখন বলা হয়েছে এ ইকুয়াল বি মড 25, অ্যান্সার কত হবে। তো এখন দেখেন এই ইকুয়েশনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কি হচ্ছে, এ ইকুয়াল বি মড 25 বলা আছে। তো বি এর ভ্যালু অলরেডি বলা আছে কত, 125। তার সাথে আমরা 25 দিয়ে মড করব, তো এটার রেজাল্ট কি আসবে, 0 আসবে। কারণ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 125 ডিভাইডেড বাই 25, 525 হচ্ছে 125, আমাদের মডের রেজাল্ট হচ্ছে 0, কারণ মড হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার ক্যালকুলেট করে। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি, ক, 0। আমাদের নেক্সট কোশ্চেন খুবই পপুলার একটা কোশ্চেন, উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সি এর জন্য কোন লাইনগুলো আসলে প্রযোজ্য।
যেমন সি একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেম ভাবে এটা একটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সি এর ক্ষেত্রে এই তিনটা লাইনই প্রযোজ্য। দ্যাট মিনস এটার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ 1 2 3। তো এই টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে, তো এগুলো একটু দেখে শুনে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন, এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইকুয়াল 15 এর মান কত? তো এখানে আমরা যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই, এটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম, এক্স প্লাস ইকুয়াল 15, এটা আসলে আমাদের লাইক হচ্ছে যে ভ্যালুটাকে কি করতে হবে, আপডেট করতে হবে। তো এটার অ্যাকচুয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস 15। তো এক্স এর মান অলরেডি কত বলা ছিল, 5। তো 5 এর সাথে 15 যদি আমরা যোগ করি, রেজাল্ট হয়ে যাবে 20। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 20। আমাদের নেক্সট কোশ্চেন, একটা ক্যালকুলেশন দেওয়া আছে, এক্সপ্রেশন দেওয়া আছে, সেটাকে ইভ্যালুয়েট করতে হবে এবং সেখান থেকে আমাদের ওয়াই এর ভ্যালুটা, সর্বশেষ ভ্যালুটা বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু 10 দেওয়া, আর এখানে বলা হয়েছে এক্স ইন্টু 5। তো এক্স এর ভ্যালু আমাদের হচ্ছে 10। 10 এর সাথে আমরা যদি 5কে মাল্টিপ্লাই করি, আমাদের রেজাল্ট আসবে 50। এবং এখানে বলা হয়েছে y ইকুয়াল y মড 5। তো y মড 5 যেহেতু বলা হয়েছে, তো y এর ভ্যালু অলরেডি কত বলা আছে, 50 বলা আছে। ঠিক আছে, অর্থাৎ y এর ভ্যালু আমরা এখানে কি পেয়েছি, 50। এখান থেকে এই জায়গা থেকে y এর ভ্যালু আমরা 50 পেয়েছি, তো y এর জায়গায় 50 বসিয়েছি। তো ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল y মড 5। তো y এর ভ্যালু হচ্ছে আমাদের 50, আর এখানে হচ্ছে 5। মডের কাজ হচ্ছে ভাগশেষ ক্যালকুলেট করা। তো আমরা 5 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 5 10 50, রেজাল্ট উইল বি 0। দ্যাট মিনস আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক 0। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়াইল লুপের শর্ত কখন পরীক্ষা করা হয়? তো এই টাইপের কোশ্চেন যদি আপনার জানতে হয়, আপনার স্ট্রাকচারটা জানতে হবে যে আসলে ওয়াইল লুপের স্ট্রাকচারটা কি। তো আমি এটা একটু ঝটপট লিখে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারাও ঝটপট একটু দেখে নেন। তো ওয়াইল লুপে সবার প্রথমে আসে ইনিশিয়ালাইজেশন, অতঃপর আসে ওয়াইল কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে আসে স্টেটমেন্ট, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। আমরা যদি ভালো মতো দেখি, আমাদের হচ্ছে ইনিশিয়ালাইজেশনের পর কন্ডিশন, কন্ডিশনের পর স্টেটমেন্ট, স্টেটমেন্টের পর ইনক্রিমেন্ট, এবং ঘুরে আবার ইনিশিয়ালাইজেশন আসবে। অর্থাৎ আমাদের শুরুতেই কন্ডিশন চেক হচ্ছে। তো আমরা এখানে বলতেই পারি যে লুপের শুরুতেই কন্ডিশন চেক হয়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক, লুপের শুরুতেই। অধিকাংশ শিক্ষার্থীরাই এই প্রশ্নটা মুখস্থ করে, তারপর উপর 10-20 বলে অ্যান্সার দেয় এবং পরীক্ষায় ভুল করে। তো এই কোশ্চেনটা মুখস্থ করা ছাড়া কিভাবে অ্যান্সার দেওয়া যায়, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এই প্রোগ্রামে একটা ফর লুপ দেওয়া আছে, তার সাথে একটা ইফ কন্ডিশন সেট করা আছে, এবং ইফ কন্ডিশনটার সাথে একটা কন্টিনিউ কিওয়ার্ড অ্যাড করা আছে। তো বলা হয়েছে এই প্রোগ্রামটা রান করলে আইসিটি কতবার প্রদর্শিত হবে। এখন আমাদের বুঝতে হবে এখানে কি কি অংশ আছে এবং সেটা কিভাবে কাজ করে। তো ফর লুপে এখানে i ইকুয়াল 3, এটা হচ্ছে লুপের ইনিশিয়ালাইজেশন। i লেস দেন অর ইকুয়াল 15, এটা হচ্ছে কন্ডিশন। ইফ i ইকুয়াল 7, এখানে এটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের অর অপারেশন। তো i লেস দেন 12, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এই দুইটা কন্ডিশনকে অরের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তারপরে দেওয়া হয়েছে কন্টিনিউ, আর তারপরে হচ্ছে প্রিন্ট আইসিটি। এই তিনটা অংশই হচ্ছে স্টেটমেন্টের পার্ট। তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট করা হয়েছে i ইকুয়াল i+2। তো লুপের ক্ষেত্রে আমরা জানি, লুপের ক্ষেত্রে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন আসে, তারপর কন্ডিশন আসে, তারপর স্টেটমেন্ট আসে, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট কাজ করে, তারপর আবার ঘুরে কার কাছে চলে আসে, ইনিশিয়ালাইজেশনের কাছে চলে আসে। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে আই হোপ আমাদের জন্য এখন ক্যালকুলেশন করাটা ইজি হবে। এখানে আই এর ভ্যালু 3 বলা হয়েছে, তো আমরা আই এর ভ্যালু এখানে 3 দিলাম। তো 3 কি 15 এর থেকে ছোট? ইয়েস। তো এখানে আমাদের 3 চলে আসতেছে, এখানেও 3 আসতেছে যেহেতু আই আছে। তো এখন দেখি 3 কি 7 এর সমান? ফলস। 3 কি 12 থেকে বড়?
ফলস, এবং ফলস আর ফলসের মধ্যে যদি আমরা অর করি রেজাল্ট কি আসবে? ফলস আসবে। এই যে এখানে ট্রুথ টেবিলটা দেওয়া আছে, ফলস আর ফলস করলে কি আসে? ফলস আসে। এটা আমরা i ইকুয়াল 3 এর জন্য জাজ করছি। তো যেহেতু i ইকুয়াল 3 এর জন্য আমাদের ইফ কন্ডিশনটা কাজ করে নাই, তার মানে কন্টিনিউ কাজ করবে না। আর যেহেতু কন্টিনিউ কাজ করে নাই, তার মানে আইসিটি শব্দটা আমাদের কি হবে স্যার? প্রিন্ট হবে। ওকে, তারপর সেখান থেকে ঘুরে কার কাছে চলে যাবে? ইনিশিয়ালাইজেশনের কাছে, মানে সরি আমাদের ইনক্রিমেন্টের কাছে চলে যাবে। তো ইনক্রিমেন্টের কাছে এবার যাচ্ছে। তো যেহেতু ইনক্রিমেন্টের কাছে চলে গেছে, তাহলে আমাদের এখানে i এর ভ্যালু হচ্ছে 3। 3 সাথে 2 কে যোগ করলে আমাদের ভ্যালু আসবে 5। তো এবার i এর জায়গায় আমাদের 5 বসছে। তো i এর জায়গায় আমাদের 5 বসছে, i এর জায়গায় আমাদের 5 বসছে। এখন 5 কি 7 এর সমান? ফলস। 5 কি 12 থেকে বড়? ফলস। i ইকুয়াল কার জন্য? 5 এর জন্য। তো i ইকুয়াল 5 এর জন্য আমাদের কন্ডিশন ম্যাচ করে নাই, তার মানে কন্টিনিউ কাজ করে নাই। প্রিন্ট এফ কি করেছে? কাজ করেছে। তার মানে আইসিটি আমাদের এই নিয়ে কয়টা টিক চিহ্ন আসছে? দুইবার প্রিন্ট হলো। তারপর আবার এর কাছে চলে গেল। তো যাওয়ার পর আমাদের হচ্ছে i এর বর্তমান ভ্যালু হচ্ছে 5। 5 এর সাথে 2 কে যোগ করলে আমাদের 7 আসবে। এখানে 5 এর পরিবর্তে 7 বসছে, এখানে 5 এর পরিবর্তে 7 আসছে, এখানে 5 এর পরিবর্তে 7 আসছে। ঠিক আছে, তো 7 কি 7 এর সমান? ট্রু। 7 কি 12 থেকে বড়? না, মানে ফলস। ট্রু আর ফলস কে অর করলে রেজাল্ট হচ্ছে ট্রু। এটা হচ্ছে i ইকুয়াল 7 এর জন্য আমরা কাজ করছি। এখানে আমাদের কন্টিনিউ কি করলো? কাজ করলো। তো কন্টিনিউতে টিক চিহ্ন আসা মানে আর প্রিন্ট এফ কি করবে না? কাজ করবে না। তো কন্টিনিউ যেহেতু কাজ করছে, কন্টিনিউ এক্সিকিউট হয়েছে, তার মানে প্রিন্ট এফ আইসিটি আর প্রিন্ট হবে না। তাহলে এখানে চলে যাচ্ছে 7 প্লাস 2, এখন আমাদের আসছে 9। তো এখানে আমাদের বসবে কত? 9 বসবে। 7 এর জায়গায় 9 বসছে, 7 এর জায়গায় 9 বসছে। 9 কি 7 এর সমান? ফলস। 9 কি 12 থেকে বড়? ফলস। না, ফলস আর ফলস কে অর করলে রেজাল্ট হচ্ছে ফলস। i ইকুয়াল আমাদের আসছে 9। ঠিক আছে, এটা i ইকুয়াল 9 এর জন্য। তো ফলস আসছে, তার মানে কন্টিনিউ আর কাজ করছে না। আমাদের আইসিটি কাজ করলো। তো ইতিমধ্যে আইসিটি 3বার প্রিন্ট হয়ে গেছে, আবার এখানে চলে যাচ্ছে। তো 9 প্লাস 2, এখন আমাদের রেজাল্ট হচ্ছে 11। তো 11 যেহেতু চলে আসছে, আমাদের এখানে 9 এর পরিবর্তে এখানে 11 বসেছে, এখানে 11 বসেছে, এখানে 9 এর পরিবর্তে আমাদের 11 চলে এসেছে। তো 11 কি 7 এর সমান? একটু এখান থেকে লিখি, ফলস। অর 11 কি 12 থেকে বড়? ফলস। ফলস আর ফলস কে অর করলে রেজাল্ট ফলস। তার মানে এবারও কন্টিনিউ কাজ করে নাই, আইসিটি কি করলো? প্রিন্ট এফ আইসিটিটা প্রিন্ট হলো। তো এবার আবার হচ্ছে ইনিশিয়ালাইজেশনের কাছে চলে গিয়েছে। তো 11 প্লাস 2, এবার আসবে আমাদের কত? 13। তো এবার 11 এর জায়গায় 13 আসলো। 13 কি 15 এর থেকে মানে 15 এর থেকে ছোট? ইয়েস। তাহলে 11 এর জায়গায় আমাদের এখানে 13 বসলো, এখানে 11 এর জায়গায় আমাদের 13 বসলো। 13 কি 7 এর সমান? 13 কি 7 এর সমান? নো, ফলস। 13 কি 12 থেকে বড়? ট্রু। ফলস আর ট্রু কে অর করলে রেজাল্ট আসতেছে ট্রু। এটা হচ্ছে i ইকুয়াল 13 এর জন্য আমরা ক্যালকুলেট করেছি, আর আগেরটা ছিল i ইকুয়াল 11 এর জন্য। ওকে, তো ট্রু আসছে। ট্রু আসার কারণে কন্টিনিউ কাজ করেছে এবং প্রিন্ট এফ কি করেনি? কাজ করেনি, তার মানে আইসিটি প্রিন্ট হয়নি। এখন আমাদের 13 প্লাস 2 ভ্যালু হচ্ছে 15। তো আমাদের এই জায়গায় 15 চলে আসছে, এবং 15 কি 15 এর থেকে ছোট? না, 15 কি 15 এর সমান? ইয়েস। তার মানে আবার লুপের কন্ডিশনটা কাজ করেছে। এবার 15 আসছে
এখানে 13 এর পরিবর্তে আমাদের 15 বসে গেল। তো 15 কি 7 এর সমান? না, ফলস। 15 কি 12 এর থেকে বড়? ট্রু। ফলস আর ট্রু কে অর করলে রেজাল্ট আমাদের কত চলে আসছে? ট্রু চলে আসছে। তো ট্রু আসলে আমাদের কন্টিনিউ কাজ করবে, আর হচ্ছে আমাদের এখানে প্রিন্ট এফ কি করবে না? কাজ করবে না। ওকে, তো আমাদের আবার ইনক্রিমেন্টের কাছে চলে যাবে। তো ইনক্রিমেন্টের কাছে যদি চলে যায়, 15 প্লাস 2 ভ্যালু কত? 17। এখন এখানে আমাদের কি চলে আসবে? 17 চলে আসবে। এখন 17 কি 15 এর থেকে ছোট? না। 17 কি 15 এর সমান? না। তার মানে আমাদের লুপটা কি হয়ে গেল? লুপটা ব্রেক হয়ে গেল। এবং লুপটা ব্রেক হওয়ার পর আমরা যদি এখানে কাউন্ট করে দেখি, আমরা এখানে টোটাল 1 2 3 4 চারবার আমরা আইসিটি প্রিন্ট হতে দেখেছি। তার মানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 4। আই হোপ আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং এটা যদি আরেকটু প্র্যাকটিস করেন তাহলে বোর্ডে এই টাইপের কোশ্চেনে আপনাদের কোনো ইস্যু হবে না। আর আমার সাজেশন থাকবে, বোর্ডে যদি এই টাইপের প্রশ্ন আসে, এটার অ্যান্সার একদম সবার লাস্টে দিবেন। কারণ যে সকল এমসিকিউ আপনি দেখা মাত্র পারবেন, যেটাতে ক্যালকুলেশন তেমন একটা নাই, যেটা আপনি চট জলদি অ্যান্সার দিতে পারবেন, শিওর শট যেটাকে বলি, তো সেগুলো আগে দিবেন। আর ক্যালকুলেটিভ টাইপের যদি আপনাদের এমসিকিউ থাকে, সেটা লাস্টে অ্যান্সার দিবেন। অধিকাংশ শিক্ষার্থী অপু 10-20 বলে এই প্রশ্নটার উত্তর দেয় এবং ভুল করে। বাট আমি দেখাবো অপু 10-20 ছাড়া এই কোশ্চেনটার অ্যান্সার কেমনে দেওয়া যায়। এখানে একটা ফর লুপ দেওয়া আছে এবং বলা হয়েছে এই প্রোগ্রামটা রান করলে এস এর ভ্যালু অর্থাৎ আউটপুট কত হবে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করি। তো এখানে সি এর ভ্যালু 2 বলা আছে, সি লেস দেন অর ইকুয়াল কত বলা আছে? 10 বলা আছে। তো সি এর শুরুর ভ্যালু কত? 2। 2 কি 10 এর থেকে ছোট? ইয়েস না নো? ইয়েস। যদি এস হয় তাহলে এস ইকুয়াল এস প্লাস সি আসবে। এস এর আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 1 এবং সি এর ভ্যালু ছিল 2। 1 আর 2 যোগ করলে 3। তারপর এটার পর ইনক্রিমেন্টের কাছে চলে যাবে। তো সি প্লাস ইকুয়াল 3, দ্যাট মিনস হচ্ছে এই লাইনটার মিনিং হচ্ছে সি ইকুয়াল সি প্লাস 3। তো এখন আমাদের সি এর বর্তমান ভ্যালু হচ্ছে, সি এর বর্তমান ভ্যালু 2, 2 এর সাথে 3 কে যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 5। তাহলে আমাদের নতুন ভ্যালু দাঁড়াচ্ছে 5। কারণ 5 কি 10 এর থেকে ছোট? ইয়েস। তাহলে আমাদের আবার এস এর ভ্যালু এন্ট্রি হচ্ছে এস প্লাস সি। এস এর আগের ভ্যালু ছিল 3 এবং সি এর নতুন ভ্যালু হচ্ছে 5। 5 আর 3 যোগ করলে 8, আর সি ইকুয়াল সি প্লাস 3। ঠিক আছে, তো সি এর ভ্যালু আমরা কত পেয়েছি? সি এর ভ্যালু 5 পেয়েছি। 5 প্লাস 3 ভ্যালু হচ্ছে 8। তো আবার ইনক্রিমেন্ট হওয়ার পর আমাদের এখানে ভ্যালু চলে আসতেছে কত? 8। তো 8 কি 10 এর থেকে ছোট? ইয়েস। যদি ছোট হয় তাহলে আমাদের আবার ডাটা এন্ট্রি হচ্ছে এস ইকুয়াল এস প্লাস সি। এস এর আগের ভ্যালু ছিল 8, সি এর ভ্যালু হচ্ছে 8। 8 আর 8 কত? 16। আর এখানে সি ইকুয়াল সি প্লাস 3। এখন সি এর আগের ভ্যালু ছিল 8, 8 প্লাস 3 আমাদের হচ্ছে 11। তো ভ্যালু আপডেট হয়ে এখানে আমাদের কত চলে আসছে? 11 চলে আসছে। ঠিক আছে, এখন 11 কি 10 এর থেকে ছোট? না। 11 কি 10 এর সমান? না। তার মানে লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, আর লুপটা ব্রেক হয়ে গেলেই আমরা আমাদের ফাইনাল রেজাল্ট পাচ্ছি কত? 16। এই যে আমাদের ফাইনাল রেজাল্ট, এখানে কত চলে আসতেছে? 16 চলে আসতেছে। ঠিক আছে, আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে 16 চলে আসতেছে। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা যে প্রবলেমটা দেখতে যাচ্ছি সেটা রাজশাহী বোর্ড 2025-এ আসা খুবই ক্লাসিক্যাল একটা প্রবলেম, এবং অধিকাংশ শিক্ষার্থী এই কোশ্চেনটার অ্যান্সার না বুঝেই দিয়েছে। তো আপনার যদি এই ধরনের বা এই টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসে, আপনি কিভাবে বুঝে শুনে অ্যান্সার দিতে পারবেন সেটার স্টেপ বাই স্টেপ আপনার প্রসেসটা দেখাচ্ছি। তো প্রথম জিনিস, বোর্ড পরীক্ষায় 40 থেকে 50% অ্যান্সার কিন্তু কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকে। আপনি যদি কোশ্চেন মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি ডেফিনেটলি খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবেন। তো এই জন্য পরীক্ষায় যখনই কোশ্চেনটা পাবেন, আমার সাজেশন হচ্ছে প্রথমে কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়বেন।
এটা আপনার টাইম ওয়েস্ট করবে না, এটা বরঞ্চ আপনার টাইম সেভ করবে এবং খুব প্রিসাইসলি কোশ্চেন অ্যান্সার করতে হেল্প করবে। যেমন এখন দেখবেন, আপনারা অবাক হবেন যে আসলে কত চমৎকারভাবে 40 থেকে 50% অ্যান্সার কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং বলা হয়েছে প্রোগ্রামটির আউটপুট 127 পেতে কি পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই প্রোগ্রামে কি পরিবর্তন করলে আউটপুট 127 আসবে। তো আপনি যদি অপশনের দিকে তাকান, এই অপশনের মধ্যে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে কি কি চেঞ্জ হইতে পারে। তো এখানে বলে দেওয়া আছে সি এর ভ্যালু চেঞ্জ হবে, প্রতি ক্ষেত্রে সি এর ভ্যালু চেঞ্জ হবে, প্রতি ক্ষেত্রে সি এর ভ্যালু চেঞ্জ হবে, প্রতি ক্ষেত্রে সি এর ভ্যালু চেঞ্জ হবে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের এখানে সি এর ভ্যালু চেঞ্জ হবে এবং তার সাথে প্রতি ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রতি ক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো স্যার চেঞ্জ হবে এবং প্রত্যেকটার ইকুয়েশন কিন্তু স্যার সেম, প্রত্যেকটার ইকুয়েশন সেম, এস ইকুয়াল এস প্লাস সি স্কোয়ার। তার মানে আমাদের এই ইকুয়েশনটা চেঞ্জ হবে। আর এখানে যে এস এর ভ্যালুটা যেটা দেওয়া আছে স্যার, সেটা হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এস এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না। আর এখানে লুপের ক্ষেত্রে বলে দেওয়া আছে, লুপের ক্ষেত্রে আপনি তো এই ভ্যালুগুলোকে কখনোই চেঞ্জ করতে পারবেন না, লুপের ক্ষেত্রে এই ভ্যালুগুলোকে কন্ডিশনকেও চেঞ্জ করতে পারবেন না, আপনি হচ্ছে ইনক্রিমেন্টকেও চেঞ্জ করতে পারবেন না। তো এখানে বলছে যে প্রতি ক্ষেত্রে লুপটা হচ্ছে 10 পর্যন্ত চলবে এবং সি এর প্রত্যেকটা ভ্যালু 3 করে ডিফারেন্স আসবে, অর্থাৎ সি এর ভ্যালু আপনি যেখান থেকেই ধরবেন, যদি 1 থেকে ধরেন তাহলে 1+3 এভাবে করে বাড়বে, তারপরে হচ্ছে যে +3 করে বাড়বে সহজ কথায়। আবার যদি সি এর ভ্যালু 2 ধরেন, সেই ক্ষেত্রে 2+3 অর্থাৎ 3 করে বাড়বে, 2 এর পর 3 যোগ করলে 5 আসবে, 5 এর সাথে 3 যোগ করলে 8 আসবে। আপনি যদি 3 ধরেন তাহলে 3 এর সাথে 3 যোগ করলে 6 আসবে, 6 এর সাথে 3 যোগ করলে 9 আসবে। আপনি যদি 4 করে ধরেন, 4 আসবে, 4 এর সাথে 3 যোগ করলে 7 আসবে, 7 এর সাথে 3 যোগ করলে 10 আসবে। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে লুপটা 10 পর্যন্ত চলবে এবং প্রতি ক্ষেত্রে ভ্যালু 3 করে বৃদ্ধি পাবে এবং এখানে জাস্ট চেঞ্জ হবে কোনটা, এখানে জাস্ট চেঞ্জ হবে আমাদের, এখানে জাস্ট চেঞ্জ হবে আমাদের সি এর ভ্যালুটা, এই ভ্যালুটা আপডেট হবে। তাহলে এখন আমরা খুব ইজি ওয়েতে জিনিসটা ক্যালকুলেট করে ফেলতে পারি। তো দেখেন, তো শুরুতে আমরা হচ্ছে এই ক নাম্বারের অপশনটাতে যাব, সি ইকুয়াল 1 এ যদি যাই তাহলে সি ইকুয়াল আমরা হচ্ছে 1 এর জন্য টেস্ট করব। তো আমাদের ইকুয়েশনটা হচ্ছে বলে দেওয়া আছে, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, সি স্টার সি। তো আমি আলোচনার সুবিধার্থে এস প্লাস সি স্কোয়ার রাখলাম। তো এস এর ভ্যালু কনস্ট্যান্ট, এস এর ভ্যালু আমাদের কি আসবে স্যার, 1 আসবে, এস এর ভ্যালু আমাদের হচ্ছে 1 আসবে। সি স্কোয়ার, এখন সি এর ভ্যালু কত আছে, 1 আছে, সি এর ভ্যালু শুরু হবে 1 থেকে, তো কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত। 1 কি 10 এর থেকে ছোট না, তারপরে কত করে বৃদ্ধি পাবে, 3 করে, তাহলে এখানে আসবে 4 স্কোয়ার, তারপরে 4 এর সাথে 3 যোগ করলে 7 স্কোয়ার, 7 এর সাথে 3 যোগ করলে 10 স্কোয়ার, 10 এর সাথে 3 যোগ করলে 13। তো সি এর ভ্যালু কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। দেখেন এখানে 10 পর্যন্ত আছে। এখন এদেরকে আমি যদি যোগ করি তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমার আসতেছে 1, আমার আসতেছে 1 + 1 + 16 + 49 + 100, এখানে আমার আসতেছে 167। তার মানে আমার এই অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে, সি এর ভ্যালু 1 নিলে হচ্ছে না। এখন আমরা জিনিসটাকে টেস্ট করব হলো গিয়ে সি ইকুয়াল 2 এর জন্য চেক করব। আর আমাদের ইকুয়েশন দেওয়া আছে এস ইকুয়াল এস প্লাস সি স্টার সি, মানে এস প্লাস সি স্কোয়ার। তো এস এর ভ্যালু আমাদের শুরু হবে কোথা থেকে, 1 থেকে, তো এস এর ভ্যালু আমরা হচ্ছে 1 নিলাম। আর এবার সি এর ভ্যালু কত, 2, তাহলে 2 স্কোয়ার, 3 ডিফারেন্স হবে, 5 স্কোয়ার, 3 ডিফারেন্স হবে, 8 স্কোয়ার, তো 8 এর সাথে 3 যদি যোগ করি 11। তো আমার এখানে কত পর্যন্ত যাবে স্যার, 10 পর্যন্ত যাবে। তো 10 পর্যন্ত তো যাচ্ছে না, তো 8 স্কোয়ার পর্যন্ত আমার যাচ্ছে। তো আমি যদি এদেরকে যোগ করি তাহলে 1 + 4 + 25 + 64, আমার রেজাল্ট আসতেছে 94। তার মানে সি ইকুয়াল 2, এইটাও আমাদের হচ্ছে না, এটা বাদ। এবার আমরা হচ্ছে এবার
সি ইকুয়াল 3 দিব, অর্থাৎ এটার জন্য ট্রাই করব। আর আমাদের ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল এস প্লাস সি স্টার সি, অর্থাৎ এস প্লাস সি স্কোয়ার। এখন আমরা এস এর ভ্যালু বাই ডিফল্ট 1 থেকে স্টার্ট করব। তো এস এর ভ্যালু কনস্ট্যান্ট, তো সি এর ভ্যালু এবার আমাদের শুরু হচ্ছে কত থেকে, 3 থেকে। তো 3 স্কোয়ার, তো ডিফারেন্স কত 3 তে, তো 3 আর 3 যোগ করলে 6, তার উপর পাওয়ার 6 স্কোয়ার, 6 আর 3 যোগ করলে 9, তো 9 স্কোয়ার, 9 আর 3 যোগ করলে 12 হয়ে যায়, অর্থাৎ 10 কে এক্সিড করে চলে যাচ্ছে। তা আমাদেরকে বলা হয়েছে সি এর ভ্যালু কখনো 10 কে ক্রস করবে না। তো এখানে দেখেন প্রত্যেক ক্ষেত্রে 3 করে বাড়তেছে, তাহলে আমাদের এখানে আসতেছে 1 প্লাস 9 প্লাস 36 প্লাস 81। তো আমরা এটাকে যদি যোগ করি আমাদের দাঁড়াইতেছে কত, 1 প্লাস 9 প্লাস 36 প্লাস হচ্ছে 81, যোগ করলে আমাদের রেজাল্ট আসতেছে 127। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ, এবং এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকটু হাইলাইট করি, অন্য একটা কালার নিই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ সি এর ভ্যালু যদি আমরা 3 দিই তাহলে হচ্ছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 127 পাবো। আর যেহেতু এখানে অপশন আমাদের 4টা আছে, 4টার ভিতরে একটা হবে, যেহেতু গ নাম্বারের সাথে মিলে গেছে আমাদেরকে ঘ নাম্বার আর টেস্ট করতে হবে না। যদি এখানে উচ্চতর দক্ষতার কোশ্চেন থাকতো তাহলে আমাদের চেক করা লাগতে পারতো, বাট এখন আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই। তাও আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের যাতে হচ্ছে কনফিডেন্স আরো বুস্ট করে যে আসলে সি এর ভ্যালু 4 হইলে কি হইতো, সেটার জন্য আমরা একটু টেস্ট করে দেখি। তো আমরা এখন সি ইকুয়াল 4 নিব, তো এস ইকুয়াল এস প্লাস সি স্টার সি। তো এস এর ভ্যালু তো কনস্ট্যান্ট 1, আর সি এর ভ্যালু এখন হচ্ছে 4। তো 4 স্কোয়ার, তারপর 4 এর সাথে 3 অ্যাড করলে 7 স্কোয়ার, 7 এর সাথে 3 যোগ করলে 10 স্কোয়ার। তো আমাদেরকে বলছে 10 পর্যন্ত যাবে, তো 10 স্কোয়ার আসছে। তো 10 এর সাথে 3 যোগ করলে কত, 13 হয়ে যায়, যেটা 10 কে এক্সিড করে চলে যায়। তো আমাদের এখানে আমরা যদি এখন যোগ করি তাহলে আসবে 1 প্লাস 4 প্লাস 49 প্লাস 100। তাহলে 1 প্লাস 16 প্লাস 49 প্লাস 100, তাহলে আমাদের আসছে কত, 166। তার মানে আমাদেরকে বলছিল 127, এটাও অ্যান্সার হচ্ছে না। তো আপনারা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবে যদি আপনি বুঝে শুনে পরীক্ষায় অ্যান্সার দেন তাহলে আইসিটির এমসিকিউ অংশে কখনোই আপনাদের ইস্যু হবে না। এখন যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেই প্রোগ্রামটার আমি একটা শর্টকাট টেকনিক দেখাইতেছি। এই টেকনিকটা যদি আপনি অনুসরণ করেন, এই টাইপের প্রশ্ন যদি বোর্ড পরীক্ষায় আসে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারবেন। তো আমাদেরকে এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, ফর লুপের একটা সি প্রোগ্রাম দেওয়া হয়েছে, এবং এই ফর লুপটা এক্সিকিউট যদি করা হয়, রান করা হয়, তাহলে এক্সাম কথাটা কতবার প্রিন্ট হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমরা এখানে লুপ থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি লুপটা শুরু হবে 7 থেকে 49 পর্যন্ত। এটার এন্ড লাইন হচ্ছে 49, অর্থাৎ কে এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 49-এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, এবং 49-এ যাওয়ার জন্য প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে, 7 করে বৃদ্ধি পাবে। আর যতক্ষণ 49 না হবে ততক্ষণ এক্সাম কি হইতে থাকবে, প্রিন্ট হইতে থাকবে। তাহলে দেখেন কে এর ভ্যালু কত থেকে শুরু হচ্ছে, 7 থেকে। 7 এর পরেরটা কত, 14, অর্থাৎ 7 ডিফারেন্স করে বাড়বে, 21, 28, 35, তারপরে হচ্ছে 7 করে যদি বাড়াই 42। ঠিক আছে, 42 এর সাথে 7 যোগ করলে 49। যেহেতু আমাদের কন্ডিশন বলছে যে 49 এর থেকে ছোট হবে, তো 49 এর থেকে ছোট কোনটা কোনটা আছে, 1 2 3 4 5 6, অর্থাৎ এটার জন্য একবার প্রিন্ট হবে, 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 অর্থাৎ এক্সাম কথাটা 6 বার প্রিন্ট হবে। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে কি 6। তো দেখলেন তো এই টিপসগুলো জানা কত জরুরি। এখন যে প্রশ্নটা দেখতেছেন
এটা হচ্ছে খুবই ক্লাসিক্যাল একটা সি প্রোগ্রামের এমসিকিউ। তো এটা কিভাবে সলভ করবেন সেটার স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন দিচ্ছি, কিন্তু তার আগে কোশ্চেনটা একটু বুঝাই। তো এখানে আমাদের একটা ফর লুপ দেওয়া আছে এবং ফর লুপের এটা হচ্ছে স্টেটমেন্ট। এখন বলা হয়েছে যে এই ফর লুপের স্টেটমেন্টের মাঝখানে যদি এই কন্ডিশনটা ইন করানো হয় এবং তার সাথে যদি ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করা হয় তাহলে এক্সাম কতবার শো করবে। তো যারা বুঝে নাই তাদের উদ্দেশ্যে আমি প্রোগ্রামটাকে রিজেনারেট করে দেখাচ্ছি যে আসলে কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে ইন্টেজার কে, ওকে, ফর কে ইকুয়াল 7 বলছে, কে লেস দেন 49 বলছে, আর কে ইকুয়াল কে প্লাস 7 বলছে। তারপর যে কথাটা বলছে মাঝখানে ইফ দিয়ে একটা কন্ডিশনে অ্যাড করেছে কে ইকুয়াল 35, তারপর এখানে ব্রেক দিয়েছে এবং লাস্টে প্রিন্টএফ এক্সাম স্টেটমেন্টটা ব্যবহার করা হয়েছে। এখন জানতে চাওয়া হয়েছে এই প্রোগ্রামটা যদি রান করে তাহলে এক্সাম কথাটা কতবার শো করবে। এখন স্যার আমাদের এখানে আমরা যে ফর লুপটা দেখতে পাচ্ছি এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ফর লুপটা শুরু হবে 7 থেকে 49-এর মানে 49 পর্যন্ত চলবে, মানে 49-এর থেকে যতক্ষণ পর্যন্ত 49 থেকে ভ্যালুটা ছোট হবে ততক্ষণ পর্যন্ত চলবে, আর 49 পর্যন্ত যাওয়ার জন্য কে এর ভ্যালু 7 করে অর্থাৎ 7 করে বাড়বে, এবং যখনই কে এর ভ্যালু 35 হবে তখনই হচ্ছে ব্রেক হবে। আর আপনারা জানেন ব্রেক ইউজ করলে লুপটা ওই জায়গায় কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ভাঙ্গা যাবে সহজ কথায়। তো এখন কে এর ভ্যালু 7 যেহেতু বলছে তাহলে আমরা এখানে 7 লিখি, তারপর নেক্সট এলিমেন্ট কত 7 যেহেতু বাড়বে 14, 7 করে বাড়তেছে 21, তারপরে আমাদের কত আসতেছে 35, সরি 21, 28 যেহেতু 7 করে বাড়তেছে, তারপরে হচ্ছে 35, আমরা 35 পর্যন্ত রাখি, ঠিক আছে। এখন দেখেন কে এর ভ্যালু যখন আমাদের 7 আসছে তখন দেখেন ভালো মতো যে 7 কি 35 এর সমান কিনা, না, তার মানে যতক্ষণ পর্যন্ত এই কে এর মান 35 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্সাম কি হচ্ছে স্যার, প্রিন্ট হচ্ছে। এই যে এক্সাম প্রিন্ট হবে অর্থাৎ এই 28 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। যখনই কে এর ভ্যালু কত চলে আসছে 35 আসছে, ঠিক আছে, এই যে কে এর ভ্যালু 35 বসলো, 35 কি 35 এর সমান, ইয়েস, তার মানে ব্রেক অ্যাক্টিভেট হয়েছে, লুপ এখানে শেষ হয়ে গেছে, এবং এখান থেকে আমি ক্লিয়ারলি দেখতে পাইতেছি এক্সাম একবার, দুইবার, তিনবার, চারবার, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হচ্ছে 4 বার প্রিন্ট হবে। তো এই টিপসগুলো আপনি যদি ভালো মতো জানেন আপনার জন্য এটা অ্যান্সার করা কোনো ব্যাপারই না। আমাদের নেক্সট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আপনারা যদি আগের স্লাইডগুলো ঠিকঠাক মতো দেখে আসেন এই কোশ্চেন আমার করে দেওয়া লাগবে না, তাও আমি করে দিচ্ছি। তো এখানে একটা ফর লুপ দেওয়া আছে, বলা হয়েছে যে স্টেটমেন্টের ফলাফলটা কি, অর্থাৎ এখানে আয়ের ভ্যালু কি কি আসতে পারে। তো এখানে আয়ের ভ্যালু শুরু হবে 1 থেকে, আয়ের ভ্যালু যতক্ষণ না 9 এর সমান হচ্ছে ততক্ষণ চলবে, আর কত করে বৃদ্ধি পাবে, 2 করে। তাহলে আপনি একটু দেখেন ফার্স্টে আয়ের ভ্যালু কত 1, তো সেকেন্ড হচ্ছে 2 করে যেহেতু বাড়বে তাহলে সেকেন্ডেরটা কি হবে 1 + 2 3, এরপর এটা কি হবে 5, এরপর এটা কি হবে 7, এরপর এটা কি হবে 9, যেহেতু 9 পর্যন্ত বলছে 9 + 2 করলে 11 হয়ে যাবে, তো 11 তো আর হবে না, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 13579। আমার সঠিক অ্যান্সার হচ্ছে 13579। তো আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, এবং এখন পর্যন্ত যত যত ট্রিক্স দেখাইছে সেগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আই হোপ আপনার কখনো আইসিটির এই যে লুপের যে এমসিকিউ গুলো আছে সেগুলোতে ইস্যু হবে না। আমাদের নেক্সট কোশ্চেন, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি? সহজ উত্তর অ্যারে। অ্যারে হচ্ছে একই টাইপের ডেটা
একটা ভ্যারিয়েবলের মধ্যে একাধিক একই টাইপের ডেটাকে কি করে স্টোর করে। পরের কোশ্চেন, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? তো থার্ড ব্র্যাকেট দিয়ে মূলত অ্যারেকে রিপ্রেজেন্ট করা হয়। একটা থার্ড ব্র্যাকেট দিলে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, পরপর দুইটা থার্ড ব্র্যাকেট যদি ইউজ করা হয় এটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। যেহেতু দ্বিমাত্রিক অ্যারের কথা বলা হয়েছে, আমাদের অ্যান্সার হচ্ছে গ। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, স্কোয়ার রুট ফাংশন এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? একদম সিম্পল অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে math.h। আমাদের নেক্সট কোশ্চেন, লাইব্রেরি ফাংশনে গেট এর হেডার ফাইল, এটার সঠিক অ্যান্সার হচ্ছে conio.h। অনেক ক্ষেত্রে অনেকে বলে stdio.h, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার, কিন্তু এটা আসলে ভুল। গেট এর হেডার ফাইল হচ্ছে conio.h। আমাদের নেক্সট কোশ্চেন, সি প্রোগ্রামিং এ একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? তো এখানে স্ট্রিং বলা হয়েছে, তো স্ট্রিংকে আমি যদি ইংলিশে লিখি তাহলে string আসে, আর দৈর্ঘ্য হচ্ছে length। তো এখানে স্ট্রিং থেকে নেওয়া হয়েছে str, আর দৈর্ঘ্যর লেন্থ থেকে নেওয়া হয়েছে len। এই ফাংশনটা দিয়েই মূলত হচ্ছে একটা স্ট্রিং এর লেন্থ কি করা হয়, বের করা হয়। এখন স্ট্রিং কি? ক্যারেক্টারের সমষ্টিকে কি বলা হয়? স্ট্রিং বলে। যেমন ছোট্ট একটা সি প্রোগ্রাম দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে আমি আগে থেকে একটা সি প্রোগ্রাম লিখে রেখেছি। তো ক্যারেক্টার নেম হাল্ক প্লাস তানভীর। তো এখানে এইচ একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, কে একটা ক্যারেক্টার, ইনফ্যাক্ট এই প্লাসটাও কিন্তু একটা ক্যারেক্টার। অর্থাৎ ডাবল কোডের ভিতর যা যা দেখতেছেন এখানে সবগুলোই ক্যারেক্টার। তার মানে এখানে ক্যারেক্টার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10, 11। তো এখন দেখেন প্রিন্ট এফ %d str, স্ট্রিং এর str, আর len, তারপর নেম। তো এই যে নেমটাকে কল করব, এখানে টোটাল রেজাল্ট আমাকে দেখাবে কত? 11। দেখেন আমি রান করলে আমার লেন্থ কত দেখাচ্ছে? 11 দেখাচ্ছে। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, স্ক্যানএফ এর জন্য কোন হেডার ফাইল সংযুক্ত করা হয়? এটা সহজ এবং সঠিক অ্যান্সার হচ্ছে stdio.h। শুধু তাই না, আমরা যে প্রিন্ট এফ ইউজ করি, আমরা যে প্রিন্ট এফ ফাংশন ইউজ করি সেটার হেডার ফাইলও কিন্তু এই stdio.h। এই যে এখানে আপনারা std দেখতেছেন, এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আই মানে হচ্ছে ইনপুট, আর ইনপুটের জন্য ফাংশন হচ্ছে scanf, আর ও মানে হচ্ছে আউটপুট, আউটপুটের জন্য হচ্ছে printf। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়? তো এটার জন্য একটু আমরা লেখালেখি করি। তো এটা এই কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকানো আছে। তো দুটি স্ট্রিং এর কথা যেহেতু বলা হয়েছে, তো স্ট্রিং এর জন্য আমরা লিখব string স্ট্রিং, আর যেহেতু তুলনার কথা বলা হয়েছে, তুলনা মানে হচ্ছে কম্পেয়ার। তো স্ট্রিং এর থেকে আমরা স্ট্রিং এর অ্যাব্রিভিয়েটিভ ফর্ম নিব str, আর কম্পেয়ারের অ্যাব্রিভিয়েটিভ ফর্ম হচ্ছে cmp। তো এই ফাংশনটা, এই স্ট্রিং কম্পেয়ার, এই ফাংশনটাই মূলত দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে ক, strcmp ফাংশন। তো কিভাবে কম্পেয়ার করে সেটা একটু আপনাদেরকে শর্টে দেখাই দিই। তো আমি দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি। তো একটা হচ্ছে হাল্ক, সেটার ভিতরে হাল্ক নামক একটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি, সেটার মধ্যে রেখেছি আইসিটি, তানভীর আইসিটি কেয়ার। আরেকটি স্ট্রিং কল করেছি, সেটার মধ্যে হচ্ছে আইসিটি। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটার ডাটা টাইপ দিয়েছি ইন্টিজার। তো তো এই জায়গায় আমি strcmp, আমি স্ট্রিং কম্পেয়ার করতেছি কারটা হচ্ছে হাল্কের এবং তানভীর আইসিটি কেয়ারের স্ট্রিং দুইটা কম্পেয়ার করতেছি। আপনি ভালো মতো দেখেন দুইটারই ভ্যালু কিন্তু আইসিটি। তো আমি এখানে একটা কন্ডিশন সেট করেছি যে ইফ রেজাল্ট ইকুয়াল 0, অর্থাৎ এটার স্ট্রিং এবং এটার স্ট্রিং যদি দুইটা সেম হয়, অর্থাৎ এখানেও তিনটা ক্যারেক্টার আছে, এখানেও তিনটা ক্যারেক্টার আছে, তো ক্যারেক্টারগুলো যদি সেম হয় তাহলে তো রেজাল্ট কি আসবে? 0 আসবে। তো কম্পেয়ার করে দেখতেছি এখানেও তিনটে, এখানেও তিনটা,
তার মানে রেজাল্ট ইকুয়াল ইকুয়াল জিরো, তিনটা এলিমিনেট করলে কত আসে? জিরো আসে। তো এখানে আমাদের হচ্ছে রেজাল্ট জিরো। তো রেজাল্ট ইকুয়াল ইকুয়াল জিরো, রেজাল্ট কি শূন্যের সমান? হ্যাঁ শূন্যের সমান, কারণ এখানেও তিনটা ক্যারেক্টার, এখানেও তিনটা ক্যারেক্টারকে যদি কি করে ক্যান্সেল করে তাহলে হচ্ছে রেজাল্ট জিরো। তো জিরো আসছে, ইয়েস হয়েছে, স্ক্রিনে কি দেখাবে? আইসিটি কিলার দেখাবে। তো দেখেন আমরা হচ্ছে এখন যদি প্রোগ্রামটা রান করি, স্ক্রিনে কি দেখাবে? আইসিটি কিলার দেখাবে। এখন আমি যদি এখানে আইসিটি আদার দিয়ে দিই, রান করি, তাহলে এখানে দেখাবে কি? নাথিং। তো আপনি বুঝতে পারতেছেন যে স্ট্রিং কম্পেয়ার কিভাবে কাজ করে। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 5-এর সি প্রোগ্রামিংয়ের এমসিকিউ পার্টের রিভিশন এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম চ্যাপ্টার 6-এ।